নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি আরামবাগ লোকসভা কেন্দ্রে। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরসুরা বিধানসভা কেন্দ্রে। ভোট ব্যস্ত দেশে নেতাদের ভাষণ, গর্জন, তর্জন সে তো আপনারা সবাই শোনেন, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হন সেই জনতা জনার্দন, সেই আম জনতা, তারা কি চান, গত 5 বছরে তারা কি পেয়েছেন আর কি পাননি, সেই সম্পর্কিত খতিয়ান, পরিসংখ্যান সব কিছুই তারা তুলে ধরবেন নেতা নয় জনতায়। করা হয় মেনে বিজনেস করি। তো সামনে নির্বাচন, ভোট তো দেবেন। হ্যাঁ ভোট দেবো, অবশ্যই দেবো। তো ব্যবসা করেন, ব্যবসার তো এখন অবস্থা খুব ভালো, কারণ দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন আজকে দিন জিডিপি চচ্চর করে বাড়ছে, এমন একটা দাবি করা হচ্ছে। না, দেশের এখন বুড়া দিন চলছে। গ্যাসের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে। মোদিজি 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, সেটা দেয়নি। 2 কোটি করে বছরে চাকরি হবে বলেছিল, সেটাও হয়নি। সবটাই জুমলা। সংসার চালাতে বহুত অসুবিধা হয়ে যাচ্ছে। তো এইগুলো জিনিসপত্র, গ্যাসের দাম কোথায় 400 টাকা ছিল 2014 সালে, এখন সেটা 1100 টাকা হয়ে গেছে। কদিন আগে 200-300 টাকা কমে 830 টাকা করেছে। তো এতে করে তো মানুষের অবস্থা খুব খারাপ, পকেটে পয়সা নেই মানুষের। ওষুধ কোম্পানিগুলো ইলেকটোরাল বন্ডের নাম করে চাঁদা ডোনেট করেছেন, তারপরেই দেখা গেছে ওষুধের 800 ওষুধের এই রিসেন্ট ফেব্রুয়ারি মার্চ মাস করে 800 ওষুধের দাম বেড়েছে। প্রত্যেকের ঘরে সুগার, প্রেশার, গ্যাস এইসব ওষুধ লাগে। সেই ওষুধগুলো আজ 2-4 বছর 5 বছর আগে কী দামে কিনতেন আর আজকে কী দামে কিনি আমরা কিন্তু প্রত্যেকে জানি। পেট্রোলের দাম, গ্যাসের দাম, ডিজেলের দাম, কেরোসিন তেলের দাম থেকে শুরু করে মানে যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস একবার মার্কেটে যান তাহলেই বুঝতে পারবেন। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির যে দায়, সবটাই কি কেন্দ্রীয় সরকারের উপর বর্তায় নাকি রাজ্য সরকারের উপর তো কিছুটা থাকে? রাজ্য সরকার এবার তার সীমাবদ্ধ ক্ষমতা এখতিয়ারের মধ্যে যতটা যা করার তারা করবে বা তারা করছে, হয়তো আমি সেটা জানি না, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ তো সম্পূর্ণভাবে কেন্দ্রের ওপর। এই ভাইকে একটা কথাই জিজ্ঞাসা করবো, 2014 সালে জিডিপি কত ছিল, এখন জিডিপি গ্রোথ কোথায় আছে? আপনি রিপোর্টার, আপনার কাছে নলেজ আছে যে দ্রব্যবৃদ্ধি আজকে আমার এখানে হচ্ছে 1 কিলো আটার দাম কত, পাকিস্তানে কত, বাংলাদেশে কত, শ্রীলঙ্কায় কত জেনে নিন। সমস্ত সার্বিক ওয়ার্ল্ডব্যাপী আপনাকে করতে হবে, তবেই আপনার হচ্ছে যে মূল্যবৃদ্ধিটা বুঝতে পারবেন। শুধু সার্বিক 400 টাকা ছিল 2014 সালে, এখন 800 টাকা হয়েছে, শুধু কমিয়ে দিয়ে বিজেপি সরকার করেছেন শুধু ভোটের জন্য, এটা বললে হবে না। ঠিক আছে, এই তথ্যগুলোকে রাখা দরকার আছে। দেশের জিডিপি এর আগে 2020-তে যেখানে ছিল সেখান থেকে অনেকটা রিকভারি করা গেছে। তো দেশের জিডিপি বেড়েছে মানে তো বলা যায় কোথাও কি ফিনান্সিয়ালি গ্রোথ হচ্ছে। ওটাকে তো ওইভাবে ওনারা এখন যে মানে কেন্দ্র সরকার এখন জিডিপির যে নির্ণয় বা জিডিপির মাপকাঠি ওটা কিন্তু নতুনভাবে সেট করেছেন, ওটা কিন্তু আর আগের মতো হয় না, সেটা আপনারাও জানেন। সেই পদ্ধতিতে বেড়েছে, কিন্তু পুরনো যে পদ্ধতি সেই পদ্ধতিতে দেখতে গেলে একই আছে বা কমেছে। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে স্বাধীন ভারতবর্ষে কোনোদিনও জিডিপি মানে মাইনাসে গিয়ে ঠেকেনি, ঋণাত্মক কোনোদিনও আজ পর্যন্ত জিডিপি হয়নি, সেটা কিন্তু আমাদের কেন্দ্র সরকারের আমলে হয়েছে। কিছুটা তো হবেই জিনিসপত্রের দাম থাকলে, কিন্তু এখন যা চলছে চারিদিকে ব্যবস্থাপনা, আমরা আগে কিন্তু অন্যরকমভাবে লাইফ লিড করতাম, এখন কিন্তু একটু অন্যরকমভাবেই করছি। এখন কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু 4টে করে মোবাইল আছে, স্মার্টফোন আছে, সেটা রিচার্জ করতে যদি আমাদের নাভিশ্বাস না উঠে থাকে তাহলে এই 2-5 টাকা বাজার কৃষির জিনিসের জন্য নাভিশ্বাসটা না ওঠাটাই আমার মনে হয় উচিত। এখন সোশ্যাল মিডিয়ায় সবাই বড্ড বেশি অ্যাক্টিভ। ভোটের সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এটা তো দেশের নির্বাচন, লোকসভা নির্বাচন, তো আমাদের দেশের জন্য কোন দল কি ইশতেহার প্রকাশ করছে। 2014 আগে যে মোদিজি যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিলেন তার একটা বলুন যেটা পূর্ণ করেছেন, বছরে 2 কোটি চাকরি, উনি ব্যর্থ। উনি বলেছেন যে আচ্ছে দিন আসবে, সমস্ত জিনিসপত্রের দাম কমবে, কোনোটাই পারেননি। আর এবারে নির্বাচনী প্রচারে বিজেপির শুধু হিন্দুত্ববাদ ছাড়া আর সাম্প্রদায়িক উস্কানি ছাড়া ওনার কোনো ইস্যু নেই। ভোটের আগে রাম মন্দির কি মনে হয় প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে, কেন প্রভাব পড়বে না? আজকে আপনি তো হিন্দু, আপনি কি বলেন না একটা রাম নামটাই তো যথেষ্ট? না, রাম মন্দির কোনো প্রভাব পড়বে না, রাম মন্দির মুদ্রা শেষ। আর বিজেপি কোনো ক্যালকুলেশন করতে গেলে পাকিস্তানকে দিয়ে আজ পাকিস্তানে আটা কত, ইন্ডিয়ায় আটা কত, এনারা পাকিস্তান ছাড়া ভোট করতে পারবে না। ভোটের আগে রাম মন্দির কি মনে হয় প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না, এতে কোনো কিচ্ছু একদম ফারাক পড়বে না, এতে ইন্ডিয়ান জোট জিতবে একদম। না, ওটা গোবালাই ঠিক আছে, উত্তরপ্রদেশের ওই কিছু স্পেসিফিক সিটের জন্যই ওটা ঠিক আছে, সারা ভারতবর্ষে আর রাম মন্দির নিয়ে সেরকম কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না অন্তত। ভোটের আগে রাম মন্দির প্রভাব পড়বে না, প্রভাব পড়বে না। কেন মনে হচ্ছে? রাম মন্দিরটা তো জাস্ট ধর্মীয় স্থান, সেখানে তো রাজনৈতিক সাথে কি, সেখানে রাজনৈতিক প্রভাবটা পড়বে কেন? অবশ্যই প্রভাব পড়বে, অবশ্যই প্রভাব পড়বে। সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে রাম মন্দিরের প্রভাব পড়েছে। গর্ব করে বলি আমি হিন্দু, তো আমি নিজেকে যদি হিন্দু বলি তাহলে সেখান থেকে আমাকে হচ্ছে যে সেকুলারিজম দেখাতে হবে কেন? ও মুসলিমরা যদি বলে আমি মুসলিম, সেখানে তো দেখাতে হয় না। আজকে ইংরাজি ইনস্টিটিউটগুলো এলো কি করে সেটা আপনাকে ভাবতে হবে। কেন বলুন তো?
প্রাইমারি লেভেল থেকে ইংলিশ তুলে দেওয়া হয়েছিল। আজকে পুঁজিবাদের বিরুদ্ধে ওরা তো পুঁজিবাদকে কারা প্রাধান্য দেয়, এটাও মাথায় রাখতে হবে। বিগত দিনে ইতিহাসকে না ঘাঁটলে আমরা কিছু বুঝতে পারবো না। ইতিহাস ঘাঁটা দরকার ওই জন্য সবাইকে। আজকে যে 100 দিনে যে জব কার্ড ছিল, তা সেন্ট্রাল গভর্নমেন্ট জব কার্ডের টাকা আটকে দিয়েছে। তাহলে কী করে সারাটা পড়বে কি? মমতা ব্যানার্জি যা 50 দিন যা কাজ দিয়েছে জব কার্ডের, এইটাই বেশি সারা পড়েছে পশ্চিমবাংলায়। এতদিন ধরে উনি বলে আসছেন জব কার্ডের টাকা আমরা দিচ্ছি, বাড়ি দিচ্ছি আমরা, রাস্তা দিচ্ছি আমরা। কেন্দ্র সরকার যখন বন্ধ করে দিলেন দুর্নীতির জন্য, যারা মাটির বাড়ি তারা বাড়ি নেই, অথচ যারা নেতা আছেন তাদের দেখুন 2তলা 3তলা বাড়ি। তারা একজন নিজেদের নামে 3টে-4টে করে বাড়ি বার করে নিয়েছে, বাড়ি মা বাবা ভাই বোন যার পেরেছে তার নামে নিয়েছে। তাহলে সেই জায়গা থেকে যখন দুর্নীতির হিসাব দিতে পারেননি, কেন্দ্র সরকার বলেছে বন্ধ করে দিলাম। বিভিন্ন মিডিয়া হাউস দেখিয়েছে যে প্রায় 350-র ওপর টিম এসেছে, কিন্তু তারা এই সব ব্যাপারে কিন্তু নাড়াঘাঁটা করে গেছে, তদন্ত করে গেছে, তারা ক্লিন চিট দিয়ে গেছে, তারা সেরকম কোনো বড় মাপের দুর্নীতি খুঁজেই পায়নি। ওষুধে 18% জিএসটি, হিরেতে 3% জিএসটি, এই তো মোদিজির চমক। আমি কিসে ভোট দেবো ঠিক করে নিয়েছি, ওষুধে 18%, হিরে 3%। গ্যাসের দামটা কমেছে, তেলের দাম কিছু কমেছে, সেইগুলো কিন্তু ইস্যু না। ইস্যু হচ্ছে বেড়েছে কোনটা, ইস্যু এটা কমে গেলে হচ্ছে ভোটের জন্য, আর বেড়েছে কেন বেড়েছে, তাহলে এটার প্রভাবটা ভোটে পড়া উচিত। আপনার এলাকার যিনি বিদায়ী সাংসদ শেষ কবে দেখেছেন, কতবার কাছে পেয়েছেন? বিদেশি সাংসদকে দেখতেই পাইনি কোনোদিন। তার জন্য আজকে টিএমসি থেকে তাকে টিকিট দেয়নি। আমার এলাকায় যে বিদায়ী যে সাংসদ মাননীয় অপরূপা পোদ্দার, তো অ্যাকচুয়ালি ওনাকে তো এলাকা শুধু আমি কেন আপামর জনসাধারণ দেখেছেন যে ওনাকে দেখতে পাওয়া মানে সেই কি বলো খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো পরিস্থিতি। আমি দেখতেই পাই না ওনাকে চোখে, কীরকম দেখতে তাও জানি না। ভোট চাইতেও আসেনি না, আমি দেখেছি মাস তিনেক আগে একবার দেখেছি রাস্তা দিয়ে যেতে। আমার বুথে একটা হাইম্যাক্স লাইট উদ্বোধন করতে এসেছিলেন উনি, ওনার যেটা সাংসদ তহবিল থেকে, তখনই দেখেছি। আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। একদিকে তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ, অন্যদিকে বিজেপির অরূপ দিগার, আরেকদিকে জোট প্রার্থী বিপ্লব মৈত্র। ত্রিমুখী লড়াইতে আরামবাগ কোন দিকে তার রায় দেয় সে তো সময়ের অপেক্ষা। কিন্তু কেমন সাংসদ চায় আরামবাগ? আমরা পরশুরা বিধানসভার মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলুন তারা কেমন সাংসদ চান। আমরা চাই সাধারণ মানুষের সাথে মিশে তিনি তার সমস্ত কাজগুলো আমাদের মধ্যে বন্টন করে দেবেন, আমাদের সুখে দুঃখে আমাদের দরদি হয়ে আমাদের পাশে থাকবেন, এই রকম সংসদকে চাই। আমার এরকম সাংসদ চাই না যে রোজ আসবেন দেখবেন দেখতে পাবো, সেরকম সাংসদ চাই না, কিন্তু এরকম সাংসদ চাই যাকে মানুষ কাছে পাবে, দরকারে পাবে। আমরা এমনই সাংসদ চাই যিনি হচ্ছে আমাদের ভোটে জিতে লোকসভাতে আমাদের কেন্দ্রের জন্য বিভিন্ন প্রকল্প পাস করিয়ে আনতে পারে, লোকসভাতে যেন কথা বলতে পারে, চুপ করে ঘুমটে মেরে হাত তুলে বসে থাকলে হবে না। স্ট্রং চাই, এলাকার উন্নয়নের জন্য সে আরামবাগে দিল্লিতে আওয়াজ তুলবে, এরকমই আমাদের সাংসদ চাই। সংসদ চাই ওই রকমই, যেরকম গরিব মানুষের কথা ভাববে আর ভাববে মানুষের পাশে এসে দাঁড়াবে। যার সাংসদ হওয়ার পর তার মানব সেবাটাই তার যেন একমাত্র লক্ষ্য হয়, মানব সেবাটাই তার একমাত্র লক্ষ্য হয়, এবং মানুষ তাকে সুখে না পাক, অন্তত মানুষের দুঃখে দরকারে মানুষ যেন তাকে পায়। একদম শেষ পর্যায়ে খুব ছোট করে ধরে নিন, সাপোজ আপনি সাংসদ হলেন, আরামবাগ লোকসভার জন্য প্রথম কাজটা কি? আমার এখানে জলের অভাব খুব, জলটাকে আগে দেখব। প্রথম কাজটা হবে অবশ্যই এইখানে লোকালিটিতে যাতে একটা কিছু কর্মসংস্থান হয় তার ব্যবস্থা। আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কর্মসংস্থান আর শিক্ষা যে চুরি হয়েছে সেই শিক্ষা চুরিটাকে বন্ধ করব। প্রথম কাজ হবে এলাকায় যে সমস্ত বিগত দিনে কাজগুলো হয়নি সেই সমস্ত অপূর্ণ কাজগুলোকে প্রাধান্য দেওয়া, এবং শিক্ষাকে যে চুরি হয়ে গেছে, শিক্ষা যে পশ্চিমবঙ্গ থেকে শেষ হয়ে গেছে, সেই শিক্ষা যাতে পুনর্গঠন হয় সেই দিকে লক্ষ্য রাখা। আমি হলে প্রথমে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন ভাবাদেবী সমস্যা সমাধান করে বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন আগে চালু করব, যেটা এরা পারেনি। নেতা নয় জনতায় কথা বলতে গেলে কথা আর শেষ হয় না, কিন্তু সময় যে শেষ, তাই নেতা নয় জনতায় আমি পারাদীপ আজ আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে এখানে থামছি, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন। দেখতে থাকুন, নজরে রাখুন নেতা নয় জনতা।